সকাল সকাল কারেন্ট চলে গেল। ওকে, তাহলে এখন এটা তো না। ওকে, এখন দেখো 305। ওকে, বলো এবার। দেখা যাচ্ছে? শেয়ার দিই নেই মনে হয় এখনো, না দিছি তো? দেখা যায় স্যার। ওকে, এবার বলো। কোন দিয়ে তা শুরু করো? আমি তো 1 নাম্বার কোশ্চেনটা নিয়ে একটু মানে ফার্স্ট একটু কনফিউজড হয়েছিলাম, ভাবছিলাম যে এটা স্যার যে চাইছে মিন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা টেক্সটাইল সেক্টর রিলেটেডই লিখবো নাকি আবার বাইরের ওভারঅল তুলে ধরবো। পরে স্যার দুনিয়া টেক্সটাইল রিলেটেডই লিখছি স্যার। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো স্ট্যাটিস্টিক্স রিলেটেড, এটা তো টেস্টিং মেস্টিং রিলেটেড না। একসাথে তো, দুজন তো একসাথে। এমন কোনো কাজ নাই যেখানে দুইটা জিনিস লাগবে না। এই জন্যই স্যার পরে মিলাই লিখছি স্যার। কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে ইউজ ইউজ অফ মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, নট হোয়াট ইজ মিন, হোয়াট ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। জি স্যার। এই জায়গাটায় অনেকে ভুল করছো। অনেকে শুধুমাত্র কি মিন এন্ড মেডি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কাকে বলে লেখা শেষ। কিন্তু এই দুটা দিয়ে আসলে করবোটা কি, এটা ব্যবহার করলে কি বেশি ভালো হবে না খারাপ হবে, সেটা আসে নাই। আর স্যার ওই যে 1-এর সি নাম্বারটা যেটা স্যার সিভিসিটা নিয়ে স্যার একটু আলোচনা শুনতে চাচ্ছিল স্যার। ওইটা মানে শুধুমাত্র টেস্টিং গুলা লিখলে হবে নাকি যে কেমিক্যাল যে ইয়াগুলা দেওয়া ছিল ওগুলো লিখতে হবে? এটা অনেকেরই সঠিক হয় না, ঠিক আছে? এই অ্যান্সারটা অনেকেরই সঠিক হয় না। আমি স্যার তোমরা যেটা আইডেন্টিফিকেশন করতে গিয়ে স্যার ওই যে উপরে যেটা ছিল ওইটাও লিখছি, আবার হচ্ছে স্যার যে কেমিস্ট্রি যে ইয়াগুলো ছিল স্যার বিক্রিয়া সহ দিয়ে দিছিলাম স্যার। বিক্রিয়া তো দেখলাম না কারো খাতায়। বিক্রিয়া কে দিছে? তুমি দিছো স্যার বিক্রিয়া? স্যার আমি মনে হয় দিয়েছি স্যার, একটু দেখতে পারেন। না না, আমি বিক্রিয়া তো আমার চোখে পড়ে নাই। আমি সব খাতাই দেখলাম। বিক্রিয়া, বিক্রিয়া, স্যার আমি একটু চেক করতেছি বিক্রিয়া আমার তো চোখে কপিটা। পড়ে নাই। দেখো তো, রিয়েকশন তো আমি পাইলাম না। কার সাথে রিয়েকশন দিছো? মানে এটা আনরিলেটেড আর কি, ইরিলেভেন্ট। অ্যান্সার যদি দিয়েও থাকো এটা ইরিলেভেন্ট, এটার সাথে এটার কোনো মানে যোগাযোগই নেই। এখানে বলা হয়েছে কি সিভিসি, চিপ ভ্যালু অফ কটন, অর্থাৎ কটনের পার্ট বেশি থাকবে আর অন্য ফাইবার থাকবে। এখন অন্য ফাইবারের মধ্যে পলিস্টারটা যদি বলো তাহলে পলিস্টার থাকবে, আর যদি তুমি অন্য ফাইবারের মধ্যে পলিস্টার না বলে আদার ফাইবার গুলো ধরো তাহলে আদার ফাইবার থাকবে। এখন কথা হচ্ছে এটা আইডেন্টিফিকেশন করার জন্য তুমি কি চয়েস করবা। অনেকে দেখলাম যে কি অডর, তারপরে বার্নিং টেস্ট, এই ধরনের টেস্টে গেছো। এই ধরনের টেস্টে গেলে তো এই ফাইবারটা আলাদা করা যাবে না। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, ওই অন্যান্য ফাইবার যদি ধরো, হ্যাঁ, বার্নিং টেস্ট বা এই টেস্ট, এগুলো তো তুমি আসলে আলাদা করতে পারবে না, কারণ এই দুটো দিয়ে তো একসাথে করে আমি সুতা বানাই ফেলছি। ফাইবারের সাথে তো দুটো একসাথে। এখন এখানে বার্নিং টেস্ট হলে কি হবে, অর্ধেক ছাই হয়ে যাবে আর অর্ধেক গইলা যাবে। তাহলে এখন তুমি কিভাবে বুঝবা? এখানে তো বোঝার কোনো উপায় নাই। এটা সবসময় তোমাকে যেতে হবে কেমিক্যাল টেস্টে। অল টাইম, অল টাইম যখন ব্লেন্ডেড ইয়ার্ন আসবে তখন তোমাকে কিসে যেতে হবে? কেমিক্যাল টেস্টে যেতে হবে, কেমিক্যাল আইডেন্টিফিকেশন। তোমরা যে আইডেন্টিফিকেশন গেছো এটা রং অ্যাপ্রোচ। আমরা তোমাকে এই জন্য বলছিলাম যে এমন একটা মেথড তোমাকে ইউজ করতে হবে যাতে তাড়াতাড়ি তুমি ফাইবার আইডেন্টিফাই করতে পারো। তাহলে দেখা গেল সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা তোমার সালফিউরিক অ্যাসিড, এই দুইটা দ্রবণের যে কোনো একটাতে যদি তুমি ডুবাও, যে কোনো একটাতে ফেব্রিক বা ফাইবারটাকে যদি ডুবাও, সাথে সাথে বাকি অংশ গলে যাবে অথবা মিশে যাবে, আরেকটা অংশ থেকে যাবে। তাহলে যতটুকু ওয়েট লস হয়েছে, ওয়েট লস, ওইটা দিয়ে তুমি কি করতে পারবা, আইডেন্টিফাই করতে পারবা যে এত পার্সেন্ট অন্য ফাইবার আছে আর এত পার্সেন্ট কটন আছে। শেষ। তোমার কিন্তু আর কোনো টেস্টিং এর দরকার নেই।
বুঝাইতে পারছি কি কথাটা? জি স্যার। অন্য কোনো টেস্টে তোমার যাওয়ার দরকার নেই। তোমরা অনেক লেখা লিখছো এখানে, কিন্তু আমার কাছে মনে হয়েছে তুমি আসলে বুঝো নাই যে আমি কেন তোমাকে ফাইবার আইডেন্টিফাই করতে বলছি। তোমরা আসলে এটা খুব একটা ওইভাবে করতে পারো নাই যেভাবে আমি আসলে চাইছিলাম। আসলে সম্ভব না, ওই ইন্ডাস্ট্রিতে যদি দেখতা তাহলে বুঝতে পারতা। ইন্ডাস্ট্রিতে এই প্র্যাকটিসটা করে, অর্থাৎ এই যে সি নাম্বার অ্যান্সার, এটা পুরোপুরি ইন্ডাস্ট্রি রিলেটেড কোয়েশ্চেন। ইন্ডাস্ট্রিতে গেলে যদি তুমি একদিনও চাকরি করতা ইন্ডাস্ট্রিতে, এই কোয়েশ্চেনটা তোমার কাছে একেবারে পান্তা ভাত মনে হতো। এখন আমি তো তোমাকে সব ফাইবার আইডেন্টিফাই করা শিখেছি, তো এই জন্য তুমি আইডেন্টিফাই করতে পারো নাই। কিন্তু ইন্ডাস্ট্রিতে সিবিসি ফাইবারটাকে কিভাবে আইডেন্টিফাই করে, ওরা দেখা যায় সারাদিন এটাই করে। হ্যাঁ, ঠিক আছে। তো আলটিমেটলি ওদের জন্য সহজ, এখন তোমাদের জন্য কঠিন হয়ে গেছে। সব ফাইবার একসাথে পড়ছো, তো আলটিমেটলি তোমরা গুলাই ফেলছো যে কি করতে হবে। এখানে বলা হয়েছে যে শুধুমাত্র কটন ফাইবার এবং তার সাথে যদি পলিস্টার ফাইবার থাকে, তাহলে এই দুইটা ফাইবারকে তুমি কিভাবে সেপারেট করে ফেলবা, আলাদা করে ফেলবা এবং বুঝতে পারবা। ওই যে অনেকে বলছো যে 70% 30%, তাহলে এই পার্সেন্টটা কিভাবে আসবে সেটা তো তুমি বলো নাই। বুঝতে পারছি, এটা আসবে হচ্ছে গইলে গেলে ওয়েট নিতে হবে, ড্রাই ওয়েট নিতে হবে। আমি যদি তোমাকে একটু ফিগারে বলি, এই যে একটা সরি, এই একটা বিকারের মধ্যে মনে করো এটাকে ডুবাইলা আর কি, এটাকে নিয়ে দিলা, কিন্তু এখানে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড আছে। এটা যখন এখানে যাবে তখন দেখবা যাবে এটা এতটুকু হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে, চিকন হয়ে গেছে, চিকন। এখন এটা ছিল মোটা, হয়ে গেছে চিকন। কেন এটা থেকে এটা হয়ে গেল কেন? কারণ এখানে যে ফাইবারটা ছিল পলিস্টার, পলিস্টারটা এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি থাকে, সোডিয়াম হাইড্রোক্সাইড এটার সাথে কি হবে, মিশে যাবে। তাহলে মিশে গিয়ে কি হয়েছে, ওইটা মিশে গেছে, কিন্তু বাকি অংশ কটনের পার্টটা তো রয়ে গেছে। এখন এটার ওজন ছিল মনে করো 5 গ্রাম। হ্যাঁ, এখন এটা হইলো মনে করো 2 গ্রাম। তাহলে 3 গ্রাম, 3 গ্রাম, 3 গ্রাম ফাইবার লস। তার মানে 3 গ্রাম হচ্ছে কি পলিস্টার, আর 2 গ্রাম হচ্ছে কটন। তাহলে এখন তুমি পার্সেন্টেজ বের করতে পারবা খুব সহজে, কত পার্সেন্ট পলিস্টার আর কত পার্সেন্ট কি বলে এটাকে কটন। বুঝাইতে পারছে কি? কি বুঝাইতে পারছি? যাই হোক, এটা তোমরা ওইভাবে করতে পারো নাই। তারপর আমি পার্সিয়াল মার্ক কিছু দিছি আর কিছু রেখে দিছি, সব দেই নেই। ঠিক আছে, আইডেন্টিফাই করছো, বাট আইডেন্টিফাইটা প্রপার মেথডে যায় নাই, যেটা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস মেথডে যায় নাই। তারপরে তোমার এখানে এই যে এই জায়গাটায় একটা জিনিস দিয়েছিলাম, সেটা হচ্ছে প্রিন্সিপাল দুইটার মধ্যে পার্থক্য করতে বলছি, দুইটা ডেসক্রাইব করতে বলি নাই। ঠিক আছে, ডেসক্রাইব করতে বলি নাই, বলছি পার্থক্য লিখতে, কিন্তু তোমরা দেখা যাচ্ছে সবাই ডেসক্রাইব ডেসক্রাইব করতে গেছো একেবারে সবাই। এই শুনতেছো কথা? জি জি স্যার। স্যার। কেন তোমরা ডেসক্রাইব করতে গেছো কেন? তোমাদেরকে বলছি দুইটা মেথডের পার্থক্য কি, এই মেথডটা ব্যবহার করলে কি হবে আর এই মেথডটা ব্যবহার করলে কি হবে। মানে অ্যান্সারটা কিন্তু ছোট ছিল, মানে অত বড় ছিল না যে দুইটার পুরা বর্ণনা তুমি লিখবা এখানে বসে বসে। ফিগার গুলো আঁকতে পারতা, ফিগার গুলো আঁকা জাস্ট পার্থক্যটা দিলেই যথেষ্ট ছিল। এবং পার্থক্যের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল হচ্ছে সিআরটি মেথড এবং ব্যালিস্টিক মেথড, মানে কোনটা বেশি এফেক্টিভ এবং কখন কোনটা ব্যবহার করব, কখন কোনটা ব্যবহার করব না, এগুলো ছিল হচ্ছে মেইন জিনিস। অর্থাৎ আমি যদি বলি এই দুইটা মেথড সম্পর্কে আরেকটু পড়া লাগতো তোমাদের। ঠিক আছে, অর্থাৎ যতটুকু আমি দিছিলাম অতটুকু করলে হবে না, তোমরা পড়ার পরে মেথডটা নিয়ে একটু চিন্তা করতে হবে তোমাদের। যাই হোক, আপাতত
যতটুকু হয়েছে ততটুকুতেই নাম্বার দেওয়া হয়েছে, কারণ একটু এক্সট্রা আবার কয়েকজন একটু ট্রাই করছে, পার্থক্য লেখার জন্য একটু ট্রাই করছে, তো যদিও হয়েছে বা হয় নাই ওটা দেখি নাই আমি, যেহেতু ওরা ট্রাই করছে এই জন্য ওদেরকে কিছু নাম্বার দেওয়া হয়েছে। আর এটার ক্ষেত্রে অনেকেই একটা অ্যাপ্রোচ ভুল করছো এই এই ম্যাথটার ক্ষেত্রে। এখানে বলা হয়েছে 10 কটন, এত ট্যাক্স এবং এত ডেনিয়ারের মধ্যে কোনটা বড় ছোট বা সিরিয়াল অনুযায়ী সাজাবো, ফাইননেস এবং কোর্সনেস অনুযায়ী। তোমরা তো এগুলাকে বাইর করছো, ঠিক আছে, 10 ট্যাক্স ইজ ইকুয়াল টু এত ট্যাক্স, সরি এন ইজ ইকুয়াল টু এত ট্যাক্স, এটা ইজ ইকুয়াল টু এত, ওগুলা লিখছো কেন? তুমি তো এটাই লিখবা, অ্যান্সার হবে এটা দিয়ে, এটা ইজ ইকুয়াল টু এটা ইজ ইকুয়াল টু এটা। আসলে তেনোটা ইয়ান একই, এটার থেকে এটা বেশি, এটার থেকে এটা কম, এরকম করে লিখবা। তোমরা কিন্তু তোমরা যেটা বের করছো ওইটা না, কিন্তু অ্যান্সার লিখতে হবে এটা দিয়ে। কয়েকজনকে দেখলাম যে এটা ফলো করছে, আর ম্যাক্সিমাম দেখলাম যে এটা ফলো করেনি। ওরা করছে ম্যাথমেটিক্স বাইর করছে, ওইটা ওই একই কাজ করছে সবাই, আলটিমেটলি সবাই ওই একই নাম্বার পাইছে আর কি। আমি দেখি আজকে তোমাদেরটা চেষ্টা করব। আজকে আসলে ইচ্ছা করে না, খাতা দেখাইতে গেলে অনেকগুলো কাজ করতে হয়, এক্সট্রা এক্সট্রা কাজ অনেক বেশি করতে হয়, এই জন্য আর দেখাইতে ইচ্ছা করে না। ঠিক আছে, আচ্ছা 10 মিনিটে সবাই তো চলে আসছো প্রায় নাকি? আমরা তাহলে শুরু করতে পারি। আমরা খাতাটা তোমাদেরকে একটু পরে দিব, ওই তোমার নাম্বারটা বসাই নেই আর কি, তোমাদের খাতা কাটা শেষ, শুধু নাম্বার গুলো খাতার মধ্যে বসাইতে হবে। এই তোমার কি বলে, যোগ বিয়োগ করা আর কি, যোগ বিয়োগ করে টোটাল নাম্বারটা বসাইতে হবে, তাহলে এমনি খাতায় মার্কিং করা শেষ। আর সফটওয়্যার রিলেটেড তো আমরা তো ফর্মে নিছি, ওই ফর্মেও তোমার নাম্বারটা বসাইতে হবে। এখন দুইটা কাজ বাকি আছে, শেষ করতে পারতেছিলাম না আর কি, গতকালকে পর্যন্ত অনেক ট্রাই করে অনেকখানি আসছিলাম, আর শেষ করতে পারিনি। দেখি আজকে রাত্রে হইলেও, আজকে রাত্রে হইতে পারে নাও হইতে পারে, কালকে আগামীকালকে, আগামীকালকের মধ্যে তোমরা পেয়ে যাবে তোমাদের খাতা, ঠিক আছে? আর তোমাদেরকে যেটা দেয়া হবে, কেউ খাতার মধ্যে নাম্বার চেঞ্জ করবে না, কারণ এগুলা ডাবল ডাবল কপি করা আছে আমার কাছে, ঠিক আছে? তুমি এডিট করবা না আর কি, দেখার জন্য তোমাকে দেয়া হবে, বাট তুমি এডিট করবা না কোনো কিছু। স্যার এটা কি আমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিচ্ছেন? ক্লাসরুমে পাবা না, এটা হচ্ছে গুগল ফর্মে তোমার কাছে মেইল যাবে, মেইলের সাথে একটা লিংক যাবে, ওই লিংকে ক্লিক করলে তুমি তোমার খাতা দেখতে পারবে। এই জন্য জি স্যার, তোমাকে বুঝেছি স্যার। কামি.কম বা কামি এরকম একটা সফটওয়্যার হয়তো বা লগ ইন করতে হবে। তো ওই গুগল কি বলে, স্যার দিয়ে দেন স্যার, পারবো, সমস্যা নেই। ঠিক আছে, কোনো সমস্যা হলে তখন আমার সাথে একটু কথা বললো যে স্যার এই সমস্যা আমি দেখতে পারতেছি না। শিওর আমরা স্যার। তাহলে স্যার আমাদের একটু এখনই দিয়ে দেন না স্যার, তাহলে আমরা দেখে আপনাকে এখনই জানাইতে পারি। এখন তো দিতে পারবো না, এখন তো নাম্বার বসাই নেই। ও আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। নাম্বারটা বসিয়ে তারপরে আমি তোমাদেরকে মেল করে দিব। ওই একটা জি লিংক স্যার, থাকবে, ইনশাল্লাহ। ওই লিংকে খালি ঢুকবে আর কি, ওই লিংকে ঢুকলে তুমি তোমার খাতা দেখতে পারবা। ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমাদের কি বলে, এই এই সেমিস্টারে আমাদের মানে এই সেমিস্টার বলে ফাইনালের আগে আমাদের ক্লাস কিন্তু অনেক, ঠিক আছে? আজকে কত তারিখ দেখো তো, আজকে অলরেডি হচ্ছে 17। আহ 17 তারিখ, হ্যাঁ। এই মাসে আমরা ক্লাস পাবো মনে করো 1 সপ্তাহ, ঠিক আছে? 1 সপ্তাহ ক্লাস পাবো, মানে হচ্ছে 2টা ক্লাস পাবো। এরপরে ফাইনালের আগ পর্যন্ত আমরা প্রায় 3 সপ্তাহ ক্লাস পাবো, 3 সপ্তাহ। অর্থাৎ তোমার সিলেবাস শেষ হয়েও আমরা অনেক দিন ফ্রি থাকবো, ঠিক আছে? তো আমরা চেষ্টা করবো যে একটু ভালোভাবে শেখার জন্য এই এই বাকি অংশটুকুতে, যেহেতু আমাদের সময় বেশি, সিলেবাস এখন কম আছে আমাদের হাতে, তো আমরা চেষ্টা করবো যাতে একটু ভালোভাবে শিখতে পারি। এবং তোমরা যেটাই শিখবা সেটা কিন্তু প্র্যাকটিস করবা, মানে কয়েকবার করে প্র্যাকটিস করবা, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে ফাইবার লেন্থ আর টেস্টিং অফ ফাইবার। প্রথম হচ্ছে ফাইবার ফাইবার টেস্টিং। আমরা সিলেবাসটাও দেখি একটু, শুধুমাত্র ডাইরেক্ট পড়তে না যে সিলেবাসটা পড়লে আরো বেটার।
সিলেবাসটাও দেখে নিই আমরা, কোথায় ছিল। TTQC ওকে। তাহলে সিলেবাসের মধ্যে এখন তোমার হাতে দেখো, এই এখানে এখানে সামান্য একটা জিনিস বাকি আছে। কাউন্টিং সিস্টেম আমাদের শেষ অলরেডি। হ্যাঁ, এটা নিয়ে আমি আর কিছু বলতে চাচ্ছি না। তোমরা এই যে টেস্টিং ল্যাবের প্র্যাকটিক্যাল করছো তোমরা, রোবিং এর কাউন্ট বের করছো, রোবিং স্লাইবার অথবা ল্যাবের? জি স্যার জি করেছি। স্যার আমরা করেছি। ল্যাবের ক্লাস হয়েছে না একটা প্র্যাকটিক্যাল? তো আমাদের এগুলো সবই কাউন্ট বের করা শিখিয়েছে স্যার। হ্যাঁ, তাহলে হয়ে গেছে অলরেডি, তোমার মনে করো কাজ শেষ। আমি তো সূত্র জি স্যার। শিখছি, সূত্র শিখাইছি। এখন এই সূত্র দিয়ে তুমি যে কোনো ইয়ার্ন হোক, স্লাইবার হোক, রবিন হোক, যেটাই হোক না কেন, সেটার যদি তোমার লেন্থ জানা থাকে, সেটার যদি তোমার ওয়েট জানা থাকে, তাহলে কাউন্ট বের করা যাবে, ঠিক আছে না? স্যার সিস্টেম তো স্যার সবগুলা ক্ষেত্রে একই স্যার, একই মেশিন তো। হ্যাঁ, একই সিস্টেম। তাহলে লেন্থ এবং ওয়েট এই দুইটা জিনিস লাগবেই যদি তুমি কাউন্ট বের করতে চাও। মানে মেইন তো কাউন্ট বের করা, ঠিক আছে? কিন্তু আমাদের দরকার হচ্ছে আসলে কাউন্ট আর লেন্থ বের করা, অর্থাৎ তিন চার দিক থেকে সবকিছু বের করতে তো আমরা পারি, ঠিক আছে? কিন্তু সিলেবাসে আছে শুধু কাউন্ট বের করা। আমরা কিন্তু শুধু কাউন্ট বের করা শিখি নাই, আমরা শিখছি কাউন্ট বের করা, আবার কাউন্ট থেকে অন্যগুলোও বের করা। দুই দিকেই শিখছি আমরা, ঠিক আছে? তাহলে আমি এটা বলতে পারি যে এই অংশটা শেষ। মানে আমি আর আলাদা করে স্লাইবার, রোবিং, ইয়ার্ন, হ্যাঁ, এগুলোর কাউন্ট আলাদা করে আমি আর তোমার বের করাইলাম না আর কি। এখন তোমার যেটা বাকি আছে সেটা হচ্ছে শুধুমাত্র টুইস্ট। আমি চাইলে শুধু টুইস্ট পড়লেই আমার এই সিলেবাসটা শেষ হয়ে যাবে ইয়ার্নের। কিন্তু এটা আমরা এখন শেষ করতেছি না, আমরা এখানে আছি এই যে ফাইবার টেস্টিং। ফাইবার টেস্টিং এর এই পার্টটাতে আমরা এখন ঢুকবো আজকে, ঠিক আছে? এবং সবচেয়ে কঠিন পার্ট, সবচেয়ে কঠিন পার্ট হচ্ছে এটা, সবচেয়ে কঠিন পার্ট, ঠিক আছে? তো সবচেয়ে কঠিন পার্ট দিয়ে আমরা যাব, এরপরে আস্তে আস্তে আমরা সহজ পার্টে চলে যাব। মানে আজকের ক্লাসটা হচ্ছে সবচেয়ে কঠিন অংশ। তাহলে প্রথম যে অংশটা আসতেছে সেটা হচ্ছে ফাইবার লেন্থ। ফাইবার লেন্থ, তাহলে লেন্থ মানে কি? এটা তো আর মানে ভাষায় প্রকাশ করার থেকে বোঝা যায় সহজে, ফাইবারের লেন্থ। কিন্তু ফাইবারের লেন্থ এত সোজা না আর কি। যে কোনো কিছু লেন্থ যতটা সহজ, এই ফাইবারের লেন্থটা কিন্তু অতটা সহজ না। কি বলছে দেখো, দ্য ইউনিট ফ্রম হুইচ মেনি কমপ্লিকেটেড টেক্সটাইল স্ট্রাকচারস আর বিল্ড ইজ দ্য সিঙ্গেল ফাইবার। মানে একটা ফাইবার হচ্ছে সবচেয়ে কঠিন কমপ্লিকেটেড টেক্সটাইল স্ট্রাকচার। টু ইভ্যালুয়েট দ্য কোয়ালিটি অফ র ম্যাটেরিয়ালস, two important dimensions, namely fiber length and fineness, are required. When natural fiber are considered, তাহলে বুঝতেই পারতেছো, যদি ন্যাচারাল ফাইবারের কথা তুমি চিন্তা করো, তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আসবে সেটাই হচ্ছে দুইটা। একটা হচ্ছে ফাইবার লেন্থ, আর একটা হচ্ছে কি ফাইবার ফাইননেস। এই দুইটা জিনিস হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। When man-made fibers are considered, both length and fineness can be controlled. কিন্তু যদি man-made fiber হয় তাহলে এই দুইটা জিনিসই কন্ট্রোল করতে পারবা। কিন্তু ন্যাচারাল ফাইবার হলে এই দুইটা জিনিস কিন্তু কন্ট্রোল করতে পারবা না, কারণ এটা হচ্ছে কি ন্যাচারাল। এখানে তোমার কোনো কন্ট্রোল থাকবে না। রেদার তুমি কিছু ট্রাই করতে পারো, কিন্তু সেটাও এক এক সময় এক এক দিকে চলে যাবে। আচ্ছা, but in the case of natural fiber, between varieties of cotton, between the sample variety, length and fineness vary. তার মানে বুঝতে পারতেছো এগুলো ভ্যারি করতে থাকবে। Any sample of cotton will contain fibers varying in length from 2 millimeter onward. যে কোনো স্যাম্পলে যদি নাও, দেখা যাবে এটা ভ্যারি করতে থাকবে 2 মিলিমিটার। মানে মনে করো 2 পয়েন্ট সামথিং, তাহলে 2 পয়েন্ট সামথিং এর প্লাস মাইনাস আবার ভেরি করতে থাকবে। The upper limit being decided by the variety of cotton under consideration and the condition under which it has been grown. তাহলে কোথায় জন্মাইছে
বলে না যে আমাদের জন্ম আমাদের মৃত্যু এক এক জনের এক এক জায়গায়, তাহলে এই সব কিছুর ক্ষেত্রেও এটা ন্যাচারাল জিনিসের ক্ষেত্রেও একই রকম জিনিস, যে ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে এদের ভ্যারাইটি গুলো তাদের জন্ম স্থান কাল ভেদে বিভিন্ন হবে। একটা বাংলাদেশে, একটা ইন্ডিয়া, একটা পাকিস্তান, ঠিক আছে, তারপরে রাশিয়া, চায়না, আমেরিকা, যেই দেশে ওরা জন্মগ্রহণ করবে, যেই দেশে ফাইবার গুলো তোমার তৈরি হবে, সেই দেশের প্রপার্টিজ সে বহন করবে। অর্থাৎ সব দেশের ফাইবার কিন্তু একরকম হবে না। আমি কি বুঝাতে পারছি কথাটা? এখানে এই প্যারাটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্যারা, এবং মোটামুটি অনেকগুলো কথা তারা স্পষ্ট করে দিচ্ছে। এরপরে কি বলছে দেখো, ওয়ান অফ দ্য প্রপার্টিজ অফ কটন হুইচ ইজ টু বি মেজার্ড ইজ দ্য স্ট্যাপল লেন্থ। তাহলে এখন তোমাকে যে কথাটা বলতেছে যে ফাইবার লেন্থের ক্ষেত্রে একটা প্রপার্টিজ আছে যেটা তুমি নির্ণয় করবা, তার মধ্যে হচ্ছে স্ট্যাপল লেন্থ। স্ট্যাপল লেন্থ, এই যে একটা নতুন একটা ওয়ার্ড আমাদের এখানে যুক্ত হচ্ছে, স্ট্যাপল লেন্থ। অনেক সময় আমরা স্ট্যাপল লেন্থ বলতে এটাকে বুঝাই কি, এটাকে বলা হয় স্পিনেবল। স্পিনেবল, আমি মাউস দিয়ে লিখতে কষ্ট হয়ে যায়। স্পিনেবল আর লেখা যাবে? যাবে না। এই ওয়ার্ডটা বুঝতে পারছো? জি স্যার। স্পিনেবল, স্ট্যাপল বলতে অনেক সময় বলা হয় স্পিনেবল। কারণ অনেক ছোট ফাইবার যদি হয় দেখা যায় ওইটা টুইস্ট করা যাবে না, ওইটা দিয়ে স্পিন করা যাবে না, স্পিন করা না গেলে ওইটা দিয়ে সুতা বা ইয়ার্ন বানানো যাবে না। এটাকে তো স্যার তার জন্য শর্ট ফাইবার অবশ্যই, বলা যায়। হ্যাঁ শর্ট ফাইবার বলা যায়। আর শর্ট ফাইবার মানে একটা লিমিট পর্যন্ত তুমি শর্ট ফাইবার ইউজ করতে পারবা, তার চেয়ে বেশি ছোট ফাইবার গুলো দিয়ে আর কিন্তু আমরা ফাইবার বানাইতে, সরি ইয়ার্ন বানাইতে পারবো না। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় স্পিনেবল লেন্থ। তাহলে এই ডেফিনেশন, এই যে এখানে বলতেছে দেখো, এই ডেফিনেশন অফ স্ট্যাপল লেন্থ ইজ দ্যাট। তাহলে এই যে দেখো সুন্দর করে এখানে একটা ডেফিনেশন চলে আসছে। ইট ইজ দ্য কোয়ালিটি এস্টিমেটেড বাই পার্সোনাল জাজমেন্ট by which a sample of fibrous raw material is characterized as regard its technically most important fiber length। দেখো সংজ্ঞাটা দিচ্ছে এমন ভাবে না বোঝার মতো আর কি, কিছুই বুঝি নাই সংজ্ঞা দিয়া। কি বুঝতে পারছো? এই সংজ্ঞার কোনো মানে নেই আর কি, এটা মানে ভুয়া সংজ্ঞা। কিছুই বুঝলাম না স্যার। আমি বলবো এটা স্পিনা বললেন, যেটা দিয়ে, হ্যাঁ কিছু বুঝলাম না, ওইরকম সংজ্ঞা পড়ার থেকে না পড়া ভালো আর কি। তো স্টেবল লেন্থ হচ্ছে কি, স্টেবল লেন্থ হচ্ছে স্পিনেবল লেন্থ, যেই লেন্থটা কি করতে পারবো আমরা, স্পিন করতে পারবো, আমরা যেটা দিয়ে টুইস্ট করতে পারবো, ফাইবার গুলো একত্রে থাকতে পারবে এবং একটা ইয়ার্ন প্রডিউস করতে পারবো। মনে থাকবে? জি স্যার। মানে স্টেবল এই ওয়ার্ডটাকেই স্পিনেবল বানাই হলো, তাইলেই হবে। এই সংজ্ঞাটা আর এত মানে এইসব হাবিজাবি সংজ্ঞা বলে লাভ নাই আমার। আর তোমার হচ্ছে টেক্সটাইল ডিকশনারি একটা আছে, তোমাদের কাছে কি আছে ওটা? টেক্সটাইল ডিকশনারি, হ্যাঁ আছে কি ছিল স্যার, পিডিএফ। বাসায়? অথবা কিনছেন পিডিএফ নাকি? ছিল স্যার। পিডিএফ, পিডিএফ করে মজা নেই, পিডিএফ করে মজা নাই, টেক্সটাইল ডিকশনারি করে মজা আছে। তোমরা যারা ডিকশনারি ব্যবহার করতে পারো, ডিকশনারি ব্যবহার করার সিস্টেম আছে, আবার ডিকশনারি ব্যবহার করতে শিখতে হয়। এটা কিন্তু মাউস দিয়ে এরকম মানে ব্রাউজ করা না, ঠিক আছে, অথবা সার্চ দিয়ে সার্চ দেওয়া না, এটা হচ্ছে পেজ উল্টায় উল্টায় যেতে হবে। ঠিক আছে, আমার এক স্যার ছিল, উপরে তো উনি ওয়ার্ড আমাকে কালেক্টর ডিকশনারি, দেওয়া আছে। হ্যাঁ আমাকে ডিকশনারি কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখেছিল একবার হাতে ধরে। আমি এই ডিকশনারি ব্যবহার করতে পারতাম না। তো স্যারে বলছে যে কিভাবে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন এরকম করে সিরিয়ালি ডিকশনারিটা সাজানো থাকে, সিরিয়ালি খুঁজতে হয় কিভাবে, আবার কুইকলি একটা ওয়ার্ড যদি তুমি খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে চাও তাহলে কিভাবে এটা বের করতে হয়, এই জিনিসগুলো আমাকে শিখাইছিল বুঝছো, হাতে ধরে। এবং আমি খুব মজা পেতাম, এবং আমি সবসময় ডিকশনারি ইউজ করতাম। এখন দেখা যেত এটা স্যার কেন বলতো, বলে যে তুমি একটা ওয়ার্ড খুঁজতে গিয়ে দেখবে যে তোমার আরেকটা ওয়ার্ড পছন্দ হয়েছে, হ্যাঁ,
একটা ওয়ার্ডের সাথে সাথে আরেকটা ওয়ার্ডও শিখে ফেললা। এই জন্য তোমাকে মানে আমাকে সবসময় ডিকশনারি ব্যবহার করাইতে হচ্ছে স্যার। তো তোমাদেরও এরকম যদি তুমি মানে একটু বেশি শিখতে চাও তাহলে তোমার ডিকশনারি ব্যবহার করা শেখা উচিত, এই মোবাইলের পিডিএফ সার্চ না করে। পিডিএফ সার্চ করলে কি হবে, তুমি যেই ওয়ার্ডটা শিখতেছো শুধু সেই ওয়ার্ডটাই শিখবা, আর কিছু শিখবা না, একেবারে স্পেসিফিক। আরেকটা ওয়ার্ড দিলেই তুমি হারাই যাবা। কিন্তু যখন ডিকশনারি ইউজ করবা তখন দেখবা স্টেপল লেন্থের সাথে সাথে আরো অনেক লেন্থ আছে, এফেক্টিভ লেন্থ, এই লেন্থ সেই লেন্থ, তখন তুমি একটার সাথে সাথে আরো অনেকগুলো ওয়ার্ড শিখতে পারবে। ঠিক আছে? ইভেন যখন আমি হিল ফ্রেম শিখতে গেছিলাম, হিল হিল কাউন্ট, হিল ফ্রেম, তারপরে মেইল আই, মেইল ওয়্যার, এই ধরনের অনেক টার্ম একসাথে আমি শিখছি। এই জন্য খুব মজা লাগে আর কি, যে ডিকশনারি যখন আমরা পড়তে যাই তখন খুব ভালো লাগে, পড়তে ইচ্ছা করে। আর এই নর্মাল জিনিসগুলো আর পড়তে ইচ্ছা করে না। তো এই জন্য ডিকশনারি একটা সবার উচিত একটা হার্ড কপি কিনে ফেলা, স্যার যেহেতু আমরা কোনটা ভালো টেক্সটাইল। হবে? হ্যাঁ, স্যার নামটা বললে স্যার ভালো হয় স্যার। টেক্সটাইল ডিকশনারি, এটা টেক্সটাইল ইনস্টিটিউটের, টেক্সটাইল ডিকশনারি বাই টেক্সটাইল ইনস্টিটিউট। ঠিক আছে? জি স্যার। অন্য আরো ডিকশনারি আছে, তবে সেগুলো ভালো না। টেক্সটাইল ইনস্টিটিউটের যেটা, টেক্সটাইল ইনস্টিটিউট, ওদের ডিকশনারিটা সবচেয়ে বেটার। আমি জানি না নীলক্ষেতে এখন কোনটা রাখছে। নীলক্ষেতে একটা রাখছে, মানে মানে আমি অনেক আগে কিনছি তো, আমার ওইটা ভালোই, ওই ডিকশনারিটা আমি পড়ে মজা পাই। স্টিল না ওই ডিকশনারিটা মানে বেটার আর কি আমার জন্য। আর নতুন নতুন দেখলাম যে অনেক স্টুডেন্ট জায়গা জায়গা কি কি ডিকশনারি কিনতেছে, ওগুলো আসলে মানে ওই দেখতেই ভালো না আর কি, ওগুলো পড়ে কি হবে, মানে ওয়ার্ড কম আর কি। আমি যদি বলি ওয়ার্ড কম, নাম্বার অফ ওয়ার্ড যদি কম থাকে তাহলে আমি শেখার নলেজটাও কম হবে, ওয়ার্ড বেশি থাকা লাগবে। আচ্ছা, তারপরে আসো, তাহলে ওই ডিকশনারিটা নিলে তুমি এই এই যে সংজ্ঞাটার কথা বলছি, এই সংজ্ঞাটা ডিকশনারি থেকে পড়তে হবে। পড়ে তোমার ওখানেও দেখা যাবে একটা ছোট্ট বা একটা সঠিক সংজ্ঞা থাকতে পারে, সেটা বেটার হবে এই বইয়ের থেকেও। আচ্ছা, ইম্পর্টেন্স অফ ফাইবার লেন্থ। এখন কথা হচ্ছে ফাইবার লেন্থের গুরুত্ব কি। আমি যে ফাইবার লেন্থ বের করব বা ফাইবার লেন্থ জানবো, এটা দিয়ে লাভটা কি হবে। ঠিক আছে? তাহলে এখন দেখো কি বলে, দ্য ফাইবার লেন্থ অফ কটন ইজ ডিরেক্টলি রিলেটেড টু ইটস স্পিনিং প্রপার্টিজ বা পারফরমেন্স। এই যে দেখো এখন আসল কথা আসছে নাকি, এখন আসল কথা আসছে, এই যে আমি যেটা বলছিলাম স্পিনেবল, তাহলে এই কথাটাই এখন আসছে। জেনারেলি স্পিকিং, লঙ্গার কটনস ক্যান বি স্পান ইনটু ফাইনার কাউন্ট। তাহলে এখানে সুন্দর একটা ইম্পর্টেন্ট লাইন বলছে, ঠিক না? তাহলে ফাইবারের লেন্থ, লেন্থ যত বেশি হবে, কাউন্ট, কাউন্ট তত কি হবে, বেশি হবে, ঠিক বেশি না? হবে। কোন সিস্টেমে এটা? স্যার ইনডিরেক্ট। ইনডিরেক্ট সিস্টেমে, সুন্দর। এরপরে হচ্ছে কি, when the processing of fiber is considered, the machinery arrangement, the speeds and the setting at various stages have to be designed based on the length of characteristics of the fiber. তাহলে বুঝতে পারতেছো, এই লেন্থের উপর বেস করে পুরো মেশিনের সেটিং থেকে শুরু করে সবকিছু পাল্টে যাবে। ঠিক আছে? এরপর বলা হচ্ছে কি, the mill technician is guided by the staple length। তাহলে অবশ্যই তাদেরকে স্টেপল লেন্থ তাদেরকে জানাই দিতে হবে, না হলে তারা সেটিং মিটিং পাল্টাইতে পারবে না। ইন দ্য সেটিংস অফ দ্য মেশিনারিজ এট দ্য স্টেজ অফ ওপেনিং, কার্ডিং, ড্রাফটিং, টুইস্টিং, এই এই যে কথাগুলো বলতেছে এগুলো কোন কোন স্টেজে বলতে পারো? ওপেনিং, কার্ডিং, ড্রাফটিং, টুইস্টিং, এগুলো কোন মেশিনে? স্যার ব্লো ব্লো রুম। রুম। ব্লো রুম সেকশন,
ব্লো রুম তো শুধুমাত্র ওপেনিং, তারপরে কার্ডিং, এরপরে ড্রাফটিং মানে ড্র ফ্রেম, রিং স্পিনিং, রোটর স্পিনিং অথবা সিমপ্লেক্স, কার্ডিং। বুঝতে পারতেছো? আর টুইস্টিং হচ্ছে কি রিং স্পিনিং, রোটর স্পিনিং। হ্যাঁ, ড্রাফটিং বলতে কার্ডিং এর পরে কম্বিং আছে না, কম্বিং, কার্ডিং, কম্বিং, তারপরে তোমার ড্র ফ্রেম, হ্যাঁ, ল্যাপ ফরমার। তাহলে অনেক জায়গা মানে টোটাল স্পিনিং ডিপার্টমেন্টের কথা বলতেছে। তাহলে স্পিনিং ডিপার্টমেন্টের যতগুলো মেশিন আছে এগুলো সবগুলোর সেটিং কিন্তু এই ফাইবার লেন্থের উপরে নির্ভর করবে। এবার হচ্ছে কি ফার্দার আরো আছে দ্য নাম্বার অফ ক্লিনিং পয়েন্ট। এখন এই যে ক্লিনিং পয়েন্ট বলতে কোনটা, ব্লো রুম সেকশনে ওই যে নাম্বার অফ মেশিন, অর্থাৎ ওখানে কি ব্লো রুমটা দিবা কিভাবে, ওপেনিং করবা, তারপরে কি মানে আরো কিছু মেশিন ইউজ করবা, বেশি নাম্বার অফ মেশিন কি বেশি ইউজ করবা না কম ইউজ করবা, সেটাও কিন্তু নির্ভর করবে কি এই ফাইবার লেন্থের উপরে। কোন কোন ব্লো রুমে দেখা যাবে তুমি 4টা মেশিন ইউজ করতে পারো, আবার কোন কোন ব্লো রুমে দেখা যাবে একটা মেশিন ইউজ করলে যথেষ্ট। এখন ফাইবার কোয়ালিটি যদি ভালো হয় তোমার, মানে ফাইবার লেন্থ যদি বেশি হয়, তুমি কি চাবা যে বেশি লেন্থের ফাইবার গুলোকে নষ্ট করতে? না স্যার। এটা কখনোই আমরা চাবো না। আমাদের প্রয়োজন হচ্ছে হায়ার লেন্থের ফাইবার, শর্ট ফাইবার গুলোকে যাতে আমরা দূর করে দিতে পারি, এই জন্যই আসলে আমরা ব্লো রুম, কার্ডিং এগুলো আমরা ইউজ করি। কিন্তু এখন যদি তোমার ফাইবার লেন্থ যদি বড় হয়, তাহলে তো আর আমার এত ক্লিনিং করার দরকার নেই, বুঝতে পারতেছো? এবং আমার সেটিং গুলোকে সহজ রাখতে হবে যাতে ফাইবার ড্যামেজ কম হয়। আর যদি তুমি ফাইবার লেন্থ বড় হয় এবং তোমার ছোট হয়, সরি, ফাইবার লেন্থ যদি বড় হয় তার সাথে যদি যদি ছোট ছোট ফাইবারও থাকে অনেক বেশি, এগুলোকে পরিষ্কার করতে গিয়ে তোমাকে ক্লিনিং করতে হচ্ছে, ওপেনিং করতে হচ্ছে, ব্লেন্ডিং করতে হচ্ছে, আবার ক্লিনিং করতে হচ্ছে। তাহলে এই তখন তোমার কি হবে, ফাইবার গুলো নষ্ট হবে। নষ্ট হইলে তখন তো তোমার লং ফাইবার গুলো ড্যামেজ হবে, আবার শর্ট ফাইবারও যাচ্ছে, তার সাথে সাথে লং ফাইবার গুলো দেখা যাচ্ছে নষ্ট হচ্ছে। তো এই ধরনের ঝামেলাগুলো এড়ানোর জন্য আমাদের অবশ্যই এই ফাইবার লেন্থটাকে অবশ্যই খুব কি বলবো এটাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। দ্য সেটিং বিটুইন দ্য বিটার, এখানে বলছে কি দেখো, দ্য সেটিং বিটুইন দ্য বিটার এন্ড দ্য গ্রিড বার। এই দুইটা জিনিস তো জানো না, বিটার কোনটা আর গ্রিড বার কোনটা? হ্যাঁ, জি স্যার। জি বিটার স্যার। কোনটা, গ্রিড বার? আচ্ছা, তাহলে আমি একটা ছোট্ট একটা বিটা রাখলাম, আর এটা নিচে হচ্ছে গ্রিড বার, এটা নিচে মনে করো গ্রিড বার, এমনি রাখলাম আর কি। বুঝো কিনা এটার জন্য, বোঝা যায়? জি স্যার, ঠিক হ্যাঁ। আছে। জি স্যার, খুবই সুন্দর হয়েছে। ওই গ্রিড বারের কথা হচ্ছে কি, গ্রিড বার গুলো এইভাবে আছে, এইভাবে কাত হয়ে থাকে, দেখো এইভাবে কাত হয়ে থাকে। আরেকটা হচ্ছে স্ট্রেইট, এরকম স্ট্রেইট। এখন তিন এটা ভাবে থাকে। কিরকম সেটিং? হ্যাঁ, আর এটা কিরকম সেটিং? স্যার একটা ওপেন, একটা ক্লোজড, আর একটা মনে নাই স্যার। আচ্ছা, গুড, সুন্দর। তাহলে তো তোমরা মোটামুটি জানো এটা সম্পর্কে। তাহলে এই যে বলা হচ্ছে বিটুইন বিটার এন্ড দ্য গ্রিড বার্স, বিটুইন দ্য ফিড রোলার, এখন বলছে কি ফিড রোলার এন্ড দ্য বিটার, ফিড রোলার এন্ড বিটার। তাহলে এটার আগে যদি আরেকটা রোলার থাকে, ঠিক না, ফিড রোলার এন্ড বিটার, তাহলে এখান থেকে আমি ফিট করতেছি এবং এখানে বিটিং করতেছি। তাহলে এই যে রোলারের সাথে সেটিং অথবা গ্রিড বারের সাথে বিটারের সেটিং, এই সেটিং গুলোই হোক না কেন, এগুলো অবশ্যই গুরুত্ব সহকারে তোমাকে এফেক্ট করবে কে, ফাইবার লেন্থ। মনে থাকবে? কি স্যার ওইটা স্যার আরেকবার বললে স্যার ভালো হয়েছিল। কোনটা কোনটা? স্যার ফিড রোলার আর বিটারের মাঝখানে স্যার কি বললেন? হ্যাঁ, ফিড রোলার বিটার, এখান থেকে তো ফিডিং হচ্ছে, ম্যাটেরিয়াল তো ফিড হবে এখানে, এটা থেকে এটার জি স্যার। দূরত্বটাও তো গুরুত্বপূর্ণ, ঠিক না? বিটারের দূরত্বটাও গুরুত্বপূর্ণ না? জি স্যার। কারণ ও তো ফিট ফিট করে, ও তো আর কিছু করবে না, ও খালি ফিট করবে। এখন ফিট করার সাথে সাথে তো ও আবার বিটিং করা শুরু করবে, মারামারি শুরু করবে আর কি ফাইবারটাকে। তো এখন মাইর খাবে কি, আগে মাইর খাবে নাকি একটু পরে মাইর খাবে, সেটাও তো দেখতে হবে, বুঝতে পারছো? কি লেভেলের মার খাবে তাহলে স্যার ওইটা কতটুকু বুঝতে মাথা, পারলাম। হ্যাঁ,
লেভেলের মাইর খাবে সেটা নির্ভর করবে হচ্ছে কি তুমি কতটুকু করে তাকে ফিট করবা। ঠিক আছে, এখন যদি ওকে বেশি ফিটিং দাও, মানে ফাইবার যদি বেশি করে দাও, তাহলে একসাথে অনেক ফাইবার একসাথে মাইর খাওয়া শুরু করবে। আর যদি তুমি আস্তে আস্তে দাও তাহলে অল্প অল্প করে ফাইবার যাবে। ঠিক আছে, তাহলে এই রাস্তাগুলো বা এই সেটিং গুলো তোমার ঠিক করে দিতে হবে, নাহলে কি হবে, ফাইবার ড্যামেজ হবে। অর্থাৎ তুমি একটা ভালো কোয়ালিটির ফাইবারকে তো বেশি বিটিং করার দরকার নেই, দরকার আছে? শর্ট ফাইবার ক্রিয়েট হবে স্যার অনেক তাহলে। হ্যাঁ, শর্ট ফাইবার ফিট করবে। তাহলে যেগুলো ফাইবার ভালো সেগুলোকে তো আমরা বিট করব না, বিটিং করব না। আমরা চাবো যে বিটিং করা ছাড়াই যাতে ওরা প্রসেসে অ্যাড হতে পারে। ঠিক আছে, জি বুঝতে স্যার। পারছি কথাগুলো? আচ্ছা, তাহলে এখানে আমি অনেকগুলো কথা বললাম। কয়টা বাজে? 10:40 বেজে গেছে, আরো পড়াতে হবে না? আরো পড়া বাকি আছে আমাদের। আচ্ছা, ফর এ কার্ড, এখন আসো কার্ডিং মেশিন, ভ্যালু অফ স্টেবল লেন্থ ইজ মোর ক্রিটিক্যাল। কার্ডিং মেশিনের ক্ষেত্রে কার্ডিং, কারণ কার্ডিং হচ্ছে সবচেয়ে বেশি বিটিং পয়েন্ট। কার্ডিং মেশিন সম্পর্কে তো তোমরা জানো মোটামুটি নাকি? জি হাইয়েস্ট স্যার, বিটিং জানি স্যার। পয়েন্ট, মানে এটা এটা এখানে বিটিং করলে চামড়া ছিলে যাওয়ার মতো অবস্থা, ঠিক না? ফ্ল্যাট কার্ড, রিভলভিং ফ্ল্যাট কার্ড। এবং জুট, জুট ফাইবারের ক্ষেত্রে আবার কার্ডিং মেশিন একটা না, দুইটা কার্ডিং মেশিন, একটা হচ্ছে ড্র মানে ব্রেকার কার্ড, একটা হচ্ছে ফিনিশার কার্ড। কার্ডিং মেশিন দুইটা। তাহলে জুট ফাইবার কেমন? জুট ফাইবার একটু বড়, একটু হার্স, একটু তোমার কি বলবো এটাকে, শক্ত। হ্যাঁ, লিগনিন থাকার হার্ড কারণে অনেক। এটা একটু বেশি শক্ত ফাইবার, হার্ড হার্ড ফাইবার। ওইটাকে সফট করার জন্য দেখা যাচ্ছে দুইটা কার্ডিং মেশিন ইউজ করা হচ্ছে, একটা ব্রেকার কার্ড, একটা ফিনিশার কার্ড। মানে এমন মাইর মারা হচ্ছে ওকে, মানে ও মানে সোজা হয়ে যাচ্ছে, নরম হয়ে ধরাশায়ী হয়ে যাচ্ছে, যায়। বুঝতে পারছো? ওর চামড়া হ্যাঁ ধরাশায়ী হয়ে যাচ্ছে। আর কটন ফাইবার তো একটু সফট, এর জন্য একটা মাত্র কার্ডিং মেশিন। কিন্তু কার্ডিং মেশিনের যে মাইর, মানে আমি যদি বলি যে এর যে কার্ডিং, এর যে কম্বিং, এর যে বিটিং, এটা কিন্তু অনেক বেশি মানে এফেক্টিভ। এবং প্যারালাইজেশন, আমরা ফাইবার গুলোকে প্যারালাল করতেছি, স্ট্রেইট করতেছি, ওয়েভ বানাচ্ছি, এরপরে আবার স্লাইবার বানাচ্ছি, মানে একসাথে অনেকগুলো প্রসেস এখানে অ্যাড হচ্ছে। যার কারণে এই সেক্টরটা মানে এই পার্টটা কিন্তু খুবই, অনেক সময় আমরা বলি হার্ট অফ দ্য স্পিনিং, ঠিক না? স্পিনিং এর হার্ট, স্পিনিং ডিপার্টমেন্টের। তাহলে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটাই তাহলে এখানে লেন্থটা, স্টেপল লেন্থটা অবশ্যই আরো বেশি ক্রিটিক্যাল। কার্ড হ্যাভ টু বি ওয়ার্ক স্লোয়ার, এটা অবশ্যই আস্তে আস্তে কাজ করতে হবে। উইথ ওপেন সেটিং ফর লং কটন, এই যে লং ফাইবার যদি হয়, and faster with close setting for short staples, মানে শর্ট স্টেপল ফাইবার আর কি। তাহলে বুঝতে পারতেছো এটা খুবই ক্রিটিক্যাল একটা জোন। In some of the card, design of the feed plate nose also depends upon the length of the cotton being processed. ওই যে ফিড প্লেটের ডিজাইনটাও অনেক সময় ফাইবারের উপরে নির্ভর করে। ইন দ্য ড্রাফটিং সিস্টেম অফ ড্র ফ্রেম, আর বাকি আছে ড্র ফ্রেম, মানে এটা কাটিং মেশিনের কথা বললো, এখন আসো ড্র ফ্রেমের কথা কি বলতেছে। ইন দ্য ড্রাফটিং সিস্টেম অফ ড্র ফ্রেম, সিমপ্লেক্স এন্ড রিং ফ্রেম, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য নিপ, নিপ মানে বুঝো, নিপ, হ্যাঁ, এই যে দুইটা রোলার, এই দুইটা রোলারের কন্টাক্ট পয়েন্ট, এটাকে বলা হয় নিপ, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তাহলে অফ দ্য ড্রাফটিং রোলার্স বি ওয়াইড ফর লঙ্গার স্টেপল, তাহলে এটা হচ্ছে একটা নিপ পয়েন্ট। এর সামনে মনে করো আরেকটা রোলার আছে, ড্রাফটিং রোলার, তাহলে এটারও নিপ পয়েন্ট আছে। তাহলে এটা নিপ পয়েন্ট থেকে এটা নিপ পয়েন্টের দূরত্ব, এই দূরত্বটা কি বেশি হবে না কম হবে সেটা নির্ভর করবে ফাইবারের লেন্থের উপরে ভিত্তি করে। তাহলে ফাইবার যদি লম্বা হয় তাহলে ডিস্টেন্স বড় হবে, ফাইবার যদি ছোট হয় তাহলে ডিস্টেন্স কম হবে। When the distance between the drafting roller is not adjusted according to the estimated fiber length, the following will result. তাহলে দেখো কি কি রেজাল্ট হবে যদি তুমি ঠিকমতো সেটিং না দাও। ঠিক আছে, এখন দেখো কি হয়। If the distance is more, যদি বেশি হয় than the length, then lot of fibers will become floating fibers and they will have their own speeds
and direction of movement rather than the speed and direction desired. তাহলে বুঝতে পারতেছো ফ্লোটিং ফাইবার মানে কি বলবো এটাকে, মানে এদের কোনো কাজ নাই আর কি, বাতাসে ভাসতেছে এরকম হবে আর কি। যদি ডিসটেন্স তুমি বেশি দাও, অর্থাৎ বাতাসে ভাসলে কি হবে আসলে, এখানে ড্রাফটিং ড্রাফটিং কিছুই হবে না, তুমি যেরকম চাচ্ছ ফিনিশিংটা সেটার কিছুই আসলে হবে না। আরেকটা বলছে কি স্পিউইং, স্পিউইং ওয়ার্ডটার অর্থ কি আগে দেখতে হবে। স্পিউইং কেমন ওয়ার্ড দিল এটা, স্পিউইং, স্পিউইং ওয়ার্ড, স্পিউইং বমন করা, বমন করা, বমন করা, তো বাংলাও বুঝতেছে না ইংলিশও বুঝতেছে না। ভমিট, ভমিট করবে, কি বলছে তাহলে, স্পিউইং টেকস প্লেস হোয়েন দ্য ফাইবারস আর ড্রোন সাডেনলি, হঠাৎ করে যদি আমরা এটাকে টেক করি স্পিউইং হবে বাই দ্য ফ্রন্ট রোলার, বমন করা, ভমিট করা, by the front roller without any gradual increase in the speed leading to the thick and thin places in the yard. এখানে যে কথাটা বলতেছে সেটা একটু অন্যরকম ভাবে বলছে, বহন করা স্যার বলতে এটা তো কি স্যার বাংলাতে বুঝতেছি যদি না, এখন কথা হচ্ছে ইংলিশে। যে ফাইবারটা স্যার উড়ে স্যার ওইটার কথা বলা হয়েছে নাকি স্যার এই জায়গায়? না না না, ফাইবার উঠবে কিভাবে এখানে, এখানে তো ফাইবার উঠবে না, এখানে বলা হচ্ছে সাডেনলি, হ্যাঁ, takes place, spewing takes place when the fibers are drawn suddenly, হঠাৎ করে যদি তুমি ফাইবার টান দাও, আমি কথা বুঝতে পারছি, হঠাৎ করে টান দিলে তো যেটা হবে সেটা হচ্ছে ফাইবারটা ড্যামেজ হবে by the front rollers without any gradual increase in the speed, যদি আস্তে আস্তে স্পিড না বাড়াও, হঠাৎ করে যদি স্পিড এখানে এসে পড়ে, বুঝতে পারছো, কারণ নিয়ম হচ্ছে কি স্পিডটা আস্তে আস্তে বাড়াইতে হয়, স্পিড কিন্তু হুটহাট করে বাড়ানো যাবে না। প্রথমটা বলছে কি যদি ডিসটেন্স বেশি হয়, ডিসটেন্স বেশি হলে কি হবে, ফাইবারটা ফ্লোট করবে, এটা ভেসে 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 বেড়াবে, অর্থাৎ এটার কোনো কাজই হবে না। তুমি চাচ্ছ ড্রাফটিং দিতে কিন্তু ড্রাফটিং হচ্ছে না, তুমি চাচ্ছ এটাকে কি চিকন করতে, ফাইবারটাকে চিকন করতে, স্ট্রেট করতে, কিন্তু এটা কিছুই হচ্ছে না। হ্যাঁ, ওটা ওর মতো যেরকম ছিল সেরকমই আছে। আর এখানে যেটা বলা হচ্ছে হঠাৎ করে যখন তুমি টানবা একটা নির্দিষ্ট স্পিডে, হঠাৎ করে যদি তুমি গ্রাজুয়ালি ইনক্রিজ না করো, তখন কি হবে, লিডিং টু দ্য থিক এন্ড থিন প্লেসেস ইন দ্য ইয়ার্ড, তাহলে কোথাও কোথাও মোটা হবে আর কোথাও কোথাও চিকন হবে, বুঝতে পারতেছো কথাটা। তোমাকে অবশ্যই গ্রাজুয়ালি স্পিডটা বাড়াইতে হবে এবং সিরিয়ালি, কখনো তুমি একটু বেশি বেশি বাড়া ফেলতেছো, কখনো কম বাড়া ফেলতেছো, তাহলে কি হবে, এই ফাইবার মধ্যে ফাইবার বা ওই যে স্লাইবার, আমরা তো আসলে ফাইবারের মধ্যে বলি না, স্লাইবারের মধ্যে স্লাইবারটা কোথাও মোটা হবে কোথাও চিকন হবে, বুঝতে পারছো। এই যে রোলারের মধ্যে দিয়ে তো স্লাইবার যাবে, এটা দিয়ে তো ফাইবারটা যাবে, পাস করবে, পাস করলে এখন কোথাও মোটা হবে কোথাও চিকন হবে, বুঝতে পারছো। জি স্যার। হ্যাঁ, আনইভেননেস থাকবে, কথা কি বুঝতে পারতেছো, আমার কথা কি বোঝা যাচ্ছে, হ্যালো, শুনতেছো আমার কথা, জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে আমি সমস্যাটা সমস্যাটা কোথায় হবে বুঝতে পারতেছি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, থিক প্লেস থিন প্লেস, যদি কি না হয় গ্রাজুয়ালি স্পিড না বাড়াও, হঠাৎ করে বাড়াও আবার হঠাৎ করে কমাও, মানে এই এই রোলার এবং এই রোলারের স্পিড গুলো যদি আস্তে আস্তে না বাড়ে, এখন এই ড্রাফটিং সাধারণত দেখা যায় 3/4 আছে, 4/4 আছে, 5/4 আছে, অনেক ধরনের ড্রাফটিং সিস্টেম আছে। তাহলে সেগুলোর ক্ষেত্রে তোমার স্পিড গুলো তো গ্রাজুয়ালি বাড়াইতে হবে, মানে এটার থেকে এটার স্পিড বেশি হবে, আবার এটার থেকে এটার স্পিড বেশি হবে, আবার এটার থেকে এটার স্পিড বেশি হবে, তাহলে সিস্টেম ওয়াইজ যাইতে হবে। কারণ তুমি একবার স্পিড যদি এটাতে বেশি হয় এটাতে যদি কম হয় আবার এটাতে বেশি হয়, তাহলে কি হবে, ঠিক থিন প্লেস শুরু হবে ফ্লাইবারের মধ্যে, এগুলো কি হবে না, ইউনিফর্ম হবে না,
সেই কথাটাই আসলে এখানে বলা হচ্ছে, এবং ফাইবার লেন্থের একটা এফেক্ট এখানে আসবে। কথাটা কি বুঝাইতে পারছি? যদিও স্পিউইং মানে বাংলা ওয়ার্ডটা একটু ডিফারেন্ট, মানে স্পিউইং টেক প্লেস ঠিক আছে, বাট বাংলা ওয়ার্ডটা সুন্দর না। তুমি সরাসরি লিখে দিতে পারো যে লিডিং টু থিক এন্ড থিন প্লেস ইন দ্য ইয়ার্ন, ইয়ার্নের মধ্যে থিক প্লেস এবং থিন প্লেস রেডি হতে পারে ইমপ্রপার ড্রাফটিং এর কারণে। আর এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি ফাইবার ফ্লোটিং হবে। ফ্লোটিং হলে কি হবে? ওই ডিসটেন্স ঠিক না রাখার কারণে, অর্থাৎ ফাইবার যদি তোমার লেন্থ ওয়াইজ যদি আমি রোলারের নিপের থেকে নিপের ডিসটেন্স ঠিক না করি, ফাইবার ফ্লোটিং হবে। তাহলে দুইটা পয়েন্ট আমরা এখানে দেখতেছি, দুইটা পয়েন্টে খুবই ঝামেলা হবে যদি তুমি ফাইবারের লেন্থ অনুযায়ী সেটিং ঠিক না করো। ঠিক আছে? ওকে স্যার। আরো অনেক সমস্যা, আরো অনেক সমস্যা আছে। আপাতত এই বইটাতে মাত্র দুইটা কথা বলছে আর কি। ঠিক আছে? ফাইবার লেন্থ যদি ঠিক না করো একেবারে শুরু থেকে, অর্থাৎ একেবারে ব্লোরুমের ওই যে বেল ওপেনার থেকে শুরু করে স্পিনিং এর স্পিনিং এর একেবারে রিং স্পিনিং পর্যন্ত, হ্যাঁ, সব জায়গায় সমস্যা হবে, কোনো জায়গায় বাদ যাবে না। ইভেন যদি আমি ফেব্রিক বানাইতে যাই, আমার ফেব্রিকেও সমস্যা হবে। ঠিক আছে? তুমি যদি ডাইং করতে যাও, ডাইং এও সমস্যা হবে। এরপরে যদি অ্যাপারেল বানাতে চাও, তাহলে অ্যাপারেলেও সমস্যা হবে। আলটিমেটলি এই যে সমস্যাটা শুরু হবে, এটা আর কোনোদিন শেষ হবে না। ঠিক আছে? আমরা চাবো না যে ফাইবারের লেন্থ অনুযায়ী আমার সেটিং মিটিং সব উলট পালট থাকুক। আমরা সব সময় চাবো সবকিছু জানে সঠিকভাবে যায়, তাহলে অবস্থা কিন্তু খুবই খারাপ হবে আমাদের। ঠিক আছে? আচ্ছা, এরপরে বলছে কি দেখো, দেয়ারফর, তার মানে বোঝা যাচ্ছে কি দ্য সেটিং বিটুইন দ্য গ্রাফটিং রোলার্স উইল বি ক্রিটিক্যাল বেসড অন দ্য এস্টিমেটেড স্টেপল লেন্থ। তাহলে স্টেপল লেন্থের উপর বেস করে তোমার ফাইবার লেন্থটা অবশ্যই কি হবে? ডিফারেন্ট হবে এবং ক্রিটিক্যাল হবে। The distance between the rollers from back to front will be gradually reduced. তাহলে এই যে ডিসটেন্সটা ফ্রন্ট থেকে ব্যাক বলতে রোলার গুলো দেখো, এটার কথা বলা হচ্ছে আর কি। ফ্রন্ট থেকে ব্যাক, এদিক থেকে যদি আসে, এদিক থেকে যদি বের হয়, তাহলে এটাকে বলা হয় ফ্রন্ট রোলার, আর এটা হচ্ছে ব্যাক রোলার। এটা ফ্রন্ট রোলার, এটা ব্যাক রোলার। তাহলে এখন কি বলছে? ফ্রন্ট থেকে ব্যাক, ফ্রম front roller, sorry, the distance between the rollers from back to front gradually reduced. এখান থেকে আস্তে আস্তে সামনে যত যাবে তত কি হবে? ডিসটেন্সটা কমতে থাকবে। কথাটা বুঝাতে পারছি? ফ্রম ড্র ফ্রেম টু রিং স্পিনিং। তাহলে এই যে আমরা ব্লো রুম, স্পিনিং, এই যে সেকশন গুলোতে আমরা কাজ করি, তো যারা কাজ করে তাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে? ওকে, তারপরে আসো উইথ রেসপেক্ট টু টুইস্ট। তাহলে টুইস্ট, হায়ার টুইস্ট মাল্টিপ্লায়ার্স, এইবার কথা আসছে টুইস্টের। যদিও আমরা টুইস্ট চ্যাপ্টার এখনো পড়ি নাই, হ্যাঁ, সিলেবাসের মধ্যে এখনো টুইস্ট অনেক দূরে। এই যে দেখো টুইস্ট এখনো অনেক দূরে, এই জায়গাটায় টুইস্ট একেবারে লাস্ট আইটেম। হ্যাঁ, আমরা পড়তেছি এই জায়গাটায়। তাহলে টুইস্টের কথা চলে আসছে। বলা হচ্ছে কি উইথ রেসপেক্ট টু টুইস্ট, যদি টুইস্টের আলোচনা করো, তাহলে হায়ার টুইস্ট মাল্টিপ্লায়ার আর ইউজড ফর লং স্টেপল এন্ড ফাইন কটন। এখানে আরো একটা জিনিস আমরা পাচ্ছি, যদি লেন্থ বেশি হয়, লেন্থ যদি বেশি হয় তাহলে ফাইবারের ফাইননেস বেশি হয়। ফাইবারের কি ফাইননেস বেশি হয়, এটাও একটু মাথায় রেখো। সবসময় আসলে এই কথাটা সাজে না আর কি, হয় না। তবে আপাতত যদি একই ফাইবারের কথা বলো, একই ফাইবার একই ধরনের, অর্থাৎ কটন ফাইবার, আমরা কটন ফাইবারের কথাই যদি বলি, একই গ্রেডের কথা যদি বলি, অথবা একই তোমার বন্ড মানে একই দেশ থেকে কালেক্ট করা ফাইবারের কথা বলি, একই গ্রেডের কথা বলি, তখন দেখা যাবে ফাইবার লেন্থের উপর বেস করে তার ফাইননেসটা বেশি হবে। অর্থাৎ যে ফাইবারের লেন্থ বড় তার ফাইননেসটাও বেশি। হ্যাঁ, তখন এটা সত্য। আদারওয়াইজ
যেমন জুট ফাইবারের ফাইবার লেন্থের সাথে এখন কটন ফাইবারের ফাইবার লেন্থ তুলনা করলে কিন্তু হবে না, ঠিক আছে? আমাদেরকে একই জায়গায় থেকে তারপরে তুলনা করতে হবে। অনেক সময় এটা দেখা যায় যে ফাইবার লেন্থ যদি বেশি হয় তাহলে আমরা বলতে পারি যে তার ফাইননেসটাও বেশি, অর্থাৎ বেশি চিকন, ফাইবারটা অনেক চিকন। আর যত বেশি চিকন হবে এর সুবিধা আছে অনেকগুলো। মনে করো চিকন ফাইবার, তাহলে চিকন ফাইবার গুলোকে পাশাপাশি রাখা যায় অনেক বেশি সংখ্যক ফাইবার পাশাপাশি রাখতে পারবে। তাহলে কি হয়, ক্রস সেকশনে নাম্বার অফ ফাইবার বেশি হবে। বুঝতে পারছো কথাটা? নাম্বার অফ ফাইবার যদি বেশি হয় তাহলে সেই ফাইবারের কি হবে, স্ট্রেংথ। স্ট্রেংথ আমরা আরেকটা ওয়ার্ড বলি, স্ট্রেংথ। স্ট্রেংথ কি হবে, ইনক্রিজ হবে। বেশি হবে। হ্যাঁ, সুন্দর। তাহলে তো তোমরা জিনিসগুলো বুঝো। এখন আসো, when several varieties are considered regarding their influences on processing, cottons with less than 1 inch staple length are more important in influencing the process based on the estimated fiber length. আচ্ছা যাক, এগুলোর কথা এটা আমার দরকার নেই। However, for cottons which are more than, এটা আবার কি বলবো, এই বানানটা ভুল, more than 1 inch in staple length, the length factor will not influence in spinning, and in such case fineness is important. ওকে, আমার এটা দরকার নেই, এই প্যারার দরকার নেই, আমরা এতটুকু রাখি লেন্থ পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা এটা আলোচনা করব, ডিটারমিনেশন অফ ফাইবার লেন্থ। ঠিক আছে, আমরা ডিটারমিনেশন দেখব যে ফাইবার লেন্থ তো ইম্পর্টেন্ট, আগে বুঝে নিলাম ইম্পর্টেন্ট কেন। তাহলে আমরা কি বলতে পারি যে ফাইবার লেন্থটা গুরুত্বপূর্ণ? অবশ্যই স্যার। কি মনে হচ্ছে? অবশ্যই মানে মাস্ট। এই পাঁচটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স আছে, কে বলতে পারবা একটা ফাইবারের? মানে তুমি যদি স্পিনার হও, তুমি যদি স্পিনিং ডিপার্টমেন্টে জব করো, তাহলে একটা ফাইবারের পাঁচটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো তোমার জানা খুবই দরকার। কে বলতে পারবা? স্যার এক্সট্রা লং স্টেবল, কি বললা এটা? এগুলো এক্সট্রা লং স্টেপল, মিডিয়াম স্টেপল। নট স্টেপল, এটা হচ্ছে লেন্থ, ফাইবার লেন্থ। প্রথম ক্যারেক্টারিস্টিক হচ্ছে ফাইবার লেন্থ। এরপরে স্ট্রেংথ, ফাইননেস। এরপরে স্ট্রেংথ আগে না, ফাইননেস আগে। লেন্থ, ফাইননেস, এরপরে স্ট্রেংথ। তাহলে তিনটা গেল, এরপরে আর দুইটা। স্যার ইভেননেস। ফাইননেসই তো চলে গেল, ইভেননেস ফাইননেস এর শেষ। আর দুইটা ক্যারেক্টারিস্টিক। স্যার এভারেজ লেন্থ। না, ওই তাহলে কেউ পারবে না, সব তো আমি বলে দিচ্ছি। ম্যাচিউরিটি ফাইবারের ম্যাচিউরিটি লাগবে, আরেকটা লাগবে হচ্ছে কালার। তাহলে তোমরা দেখা যাচ্ছে উইক। এই পাঁচটা ক্যারেক্টারিস্টিক্স লাগবে তুমি যদি যে কোনো ফাইবার যদি স্টাডি করতে চাও, অথবা সেই ফাইবার দিয়ে যদি তুমি স্পিনিং করতে চাও, তাহলে তোমার অবশ্যই এই চারটা জিনিস তোমার জানা লাগবে। ঠিক আছে, বুঝতে পারছি কথাটা? কি কি বললাম জি বলো স্যার। দেখি আরেকবার। সো ফাইবার ম্যাচুরিটি, কালার, লেন্থ, স্ট্রেংথ, ফাইননেস। এই যে উল্টা পাল্টা বলতেছো। ফার্স্টে হচ্ছে লেন্থ, এরপরে ফাইননেস, এরপরে স্ট্রেংথ, এরপরে হচ্ছে ম্যাচিউরিটি, তারপরে লাস্টে হচ্ছে কালার।
হ্যাঁ, এটা একটু সিরিয়ালি বলবা, কারণ অন্যান্য জিনিসের সিরিয়াল না বললেও চলে, কিন্তু এটার একটু সিরিয়াল আছে। এই সিরিয়ালটা খুবই ইম্পর্টেন্ট একটা সিরিয়াল। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে তোমাদের এখন স্টাডি পালা আর কি। তোমরা আজকে তোমাদের ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুবই সুন্দর একটা কোশ্চেন করলা, যে লেন্থের গুরুত্ব কোথায়। মানে আমরা তো লেন্থ মিজার করব, টেস্টিং করব ফাইবারের লেন্থ। এখন ফাইবারের লেন্থ টেস্ট করব কেন, সেটাই যদি না জানি তাহলে আর টেস্ট করে লাভ নেই। ঠিক আছে? আর এই টেস্ট করার সাথে সাথে তোমার দুইটা জিনিস আসবে, ওই যে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই দুইটা জিনিস আবার আসবে। আবার সামনে যদি আমরা আরো কিছু টেস্ট করতে চাই, তাহলে সেখানেও আমাদের মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসবে। ঠিক আছে? ওগুলো আমরা বের করবো। যাই হোক, তাহলে এখন আজকে আপাতত এতটুকুই থাক। এবার তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে